সরাসরি বারামণিতে সুকান্ত মজুমদারের সাংবাদিক বৈঠকে। তাদেরকে কিন্তু মানুষের কাছে জবাব দিতে হবে। জনগণের টাকা, জনগণের কয়লা, জনগণের পয়সা, জনতা জনার্দন সময় হলে পরে কিন্তু গলা দিয়ে হাতটা ঢুকিয়ে পেটের ভেতর থেকে কিন্তু টাকা বের করে দেয়। দ্বিতীয়, আমি একটি রাজ্য লেভেলের বিষয় আপনাদের সামনে রাখতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমার জেলায় যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম, কোনো অভিযোগ করতে পারেননি, তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল। তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছে। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন। ভাবতে পারেন, দুজন আমার ওখানকার সাধারণ মানুষ, এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্র আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্রে যাবে না কাজ করতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই ব্যক্তির স্ত্রী সাংবাদিক বা কারো প্রশ্নের উত্তরে বলছে, হ্যাঁ আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম। অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না, সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। তো এর আগে পরে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাববেন। আমার সোশ্যাল মিডিয়াতে, টুইটে এবং তার সাথে অন্যান্য এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেই মহিলার স্বীকারোক্তি আমরা দিয়েছি, আপনারাও দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। দাদা, এসআইআর হেয়ারিং অসুস্থ হয়ে ফের নৈহাটি বিধানসভার জেপিআর গ্রাম পঞ্চায়েত এলাকা 77 নম্বর বুথের ভোটার বছর রত্না চক্রবর্তীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে কাল দুপুরে ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে হেয়ারিংয়ে বোধ করলে তাকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার মৃত্যু। প্রথম কথা হচ্ছে, কোনো অসুস্থ ব্যক্তির এসআইআরে যাবার দরকার নেই। বেশ কিছু বিএলও তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে এবং তারা মানুষকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছে না। আমার নিজের বাবা অসুস্থ এই মুহূর্তে, তাকে কি বিএলওর কাছে যেতে হবে? না, যেতে হবে না, আমার বাড়িতে এসে বিএলও করে যাবে, হিয়ারিং বাড়িতে হবে। কিন্তু এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে করা হচ্ছে এসআইআর বিরোধী একটা মানসিকতা তৈরি করার জন্য। এবং আমি বলতে বাধ্য হচ্ছি দুঃখের সাথে, বেশ কিছু মিডিয়া এর সাথে যুক্ত। মিডিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ দিয়েছে এটা করার জন্য। আমি সেই মিডিয়ার নাম নিচ্ছি না, নাম নিতে পারি, আমরা জানি কোন কোন মিডিয়া করছে। কিন্তু বাস্তবিকতায় হচ্ছে, যাদের বয়স বেশি, যাদের অসুস্থতা আছে, তারা বিএলওকে জানালে পরে তাদের বাড়িতে গিয়ে বিএলও ভেরিফিকেশন করে আসবে। আমি কলকাতা দূরদর্শনকে ধন্যবাদ জানাবো আপনাদের এই থেকে। আমার জেলারই একটি উদাহরণ, কুসুমন্ডি বিধানসভার দূরদর্শন সেটা কিন্তু দেখিয়েছে। একজন অসুস্থ বয়স্ক মানুষ, তার বাড়িতে বিডিও অফিসের গাড়ি গিয়ে সেখানে কিন্তু ভেরিফিকেশন হয়েছে। তিনি যখন বিছানায় শুয়ে আছেন, তার ফুটেজও এসছে দূরদর্শনের কাছে, এবং দূরদর্শন সেটা দেখিয়েছে। সেজন্য কলকাতা দূরদর্শনকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। এসআইআর প্রক্রিয়া বানচাল করার জন্য কি এই রাজ্যের বিএলওরা একাংশ তারা অন্তর্ভুক্ত? না, সবাই নয়।
একটা অংশ যারা অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল কংগ্রেস করার জন্যই চাকরি পেয়েছে। অনেক জায়গায় অঙ্গনারী বা এই ধরনের যারা সরকারি কর্মচারী, যারা প্রকৃতপক্ষে সরকারি নয়, আধা সরকারি বলা ভালো, তারা অনেক জায়গায় বিএলও হয়েছে। যেহেতু রাজ্য সরকার এই ইনফরমেশন দিয়েছে যে এখানে কোনো পূর্ণ সরকারি কর্মচারী নেই, অনেক জায়গাতে থাকা সত্ত্বেও দেয়নি। প্রাইমারি স্কুল টিচার আছে, তাকে না দিয়ে আধা সরকারি কর্মচারীকে দেওয়া হয়েছে শুধুমাত্র নিজেদের এজেন্ডা ফুলফিল করার জন্য। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে যদি ওই বিএলও ওই অসুস্থ ব্যক্তিকে জানাতো যে আপনি অসুস্থতা বোধ করছেন, আপনার যাবার দরকার নেই, আপনি বাড়িতেই থাকুন, আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন হবে, তাহলে পরে সেই ব্যক্তির জীবন যেত না? যেত কি জীবন? অন্তত পক্ষে এসআইআর এর লাইনে যেত না। তার মানে এই মহিলা সম্ভবত আপনি বললেন না, যিনি মারা গেছেন, তার মৃত্যুর জন্য যদি দায়ী থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রলোভিত, তৃণমূল কংগ্রেসের দ্বারা মোটিভেটেড সেই বিএলও তিনি হচ্ছেন দায়ী, যে মিথ্যে কথা বলেছে তাকে। অভিষেক ব্যানার্জি বারবার এই এসআই নিয়ে অভিযোগ করছেন, আর কিন্তু মেনে নিচ্ছে কমিশন। তাহলে এই একাধিক সিদ্ধান্ত বদল হচ্ছে, এটা কি প্রশ্নের মুখে পড়ছে এসআই প্রক্রিয়া? না, এসআইআর প্রক্রিয়াটা আপনাকে বুঝতে হবে। এসআইআর প্রক্রিয়া একটা পদ্ধতি, যে কোনো পদ্ধতি টাইমের সাথে সাথে ফুল প্রুফ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন প্রস্তাব মেনে নিচ্ছে? কোনো প্রস্তাব মানেনি। অমর্ত্য সেনের বাড়ি গেছেন শান্তিনিকেতন, না, সে তো যে কোনো বাড়িতে যাবে। ওনার বাড়িতে অভিষেক ব্যানার্জি বলার পরেই নাকি অভিষেক ব্যানার্জি সেটা মনে হতে পারে। আমি তো কালকে মঞ্চ থেকে বলেছি, দেবের কাছে কেন নোটিশ যাবে না? দেব তো 2010-এ এখানে ভোট ট্রান্সফার করেছে। 2010-এর আগে দেখান তো দেবের নাম কোথায় ছিল? এত বলছে বাংলার বিখ্যাত হিরো। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনাদের মাধ্যমে তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, 2010-এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দেবের নাম কোথায়? দেখা নাম ছিল না ভোটার লিস্টে। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট মানে হচ্ছে, কারণ অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন। স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। ডায়মন্ড হারবার থেকে একাধিক পুলিশ কর্তার বদলি পূর্ব মেদিনীপুরে। আসন্ন নির্বাচনের এথিক্স সেন্টার হতে চলেছে পূর্ব মেদিনীপুরে। দেখুন, আমার কাছে যা খবর, আমাদের বিরোধী দলনেতা যেহেতু গতবার নন্দীগ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেহেতু নন্দীগ্রাম বিধানসভা জেতার ব্যাপারে ভাইপোর নাকি খুব মানে হয়েছে, আবদার হয়েছে আর কি, উনি নন্দীগ্রাম জিতবেন। তবে নন্দীগ্রাম জেতার জন্য যতই পুলিশ অফিসার পাঠান, শেষে দেখবেন নন্দীগ্রামটাও হারবেন, আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও হারবে, বিজেপি হারাবে, চিন্তা নেই। দাদা, গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটে সন্ন্যাসীদের জন্য অস্থায়ী ক্যাম্পের চূড়ান্ত অব্যবস্থা, শৌচাগার নেই, পর্যাপ্ত জল নেই, শীতেও মাথা গোঁজার ঠাঁই মেলেনি। এরপরে বলা হচ্ছে যে সব ব্যবস্থা রয়েছে। ওই তো যারা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, যে মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করবেন? এটা যদি হজ যাত্রী হতো তাহলে দেখতে না পাকা বিল্ডিং হয়ে যেত, যেরকম কলকাতায় নিউ টাউনে হজ টাওয়ার আছে। আমাদের দাবি এবং আমাদের সরকার এসে আমরা করব, আমরা গঙ্গাসাগর হাউস বা গঙ্গাসাগর যাত্রী নিবাস আমরা তৈরি করব কংক্রিটের। আমার কাছে খবর এসেছে সকালবেলাতে যে বাবুঘাটে যে ক্যাম্প হয়েছে, অস্থায়ী ক্যাম্প, তাতে মাথাতে ছিদ্র, জল পড়ছে বা শিশির পড়ছে শীতের সময়, বাথরুম নেই, মানে বিধিকিচ্ছিরি অবস্থা। এবং শুধু এবার নয়, প্রত্যেকবারই থাকে। তার মধ্যে যেখানে আপনি যদি গঙ্গাসাগর মেলাতে যান বাবুঘাটে, তাহলে দেখবেন, গঙ্গাসাগর মেলার যে ক্যাম্পে যান আর কি, তাহলে দেখবেন প্রচুর সামাজিক সংগঠন। আমরাও বেশ কয়েকটাতে ঘুরি, বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে, ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে, নানা ধরনের সমাজ, হিন্দিভাষী ভাইয়েরা, তারা সেখানে সেবা কাজ করে, তারা সেই সেন্টার চালায়। সরকারের বেশি কিছু করতে হয় না, শুধু সিকিউরিটি দিতে হয়, জায়গাটা দিতে হয়, আর কিছু টেন্ট তৈরি করে দিতে হয়। বাবু, যে জায়গায় আপনি যাচ্ছেন বারাবণী, সেখানে বিজেপি খুব কম মানে তৃণমূল রেকর্ড ভোটে জয়লাভ করে। এখানে কি বিজেপির সংগঠনের অভাব, না তৃণমূল সংগঠন করতে দেয় না? দেখুন, ওখানে অনেকগুলো আন্দোলন হয়েছে, ওখানে যে আন্দোলনগুলো সাকসেস করতে পারেনি। দেখুন, ওখানে গুন্ডামি মস্তানি এমন পর্যায়ে চলে। গতকালও যে আমাদের যারা ফ্ল্যাগ লাগাচ্ছিল, আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ বা এরকম কেউ হবে, তার উপরে হামলা হয়েছে।
আর দুর্বল জায়গা বলেই তো আমি আসছি, দুর্বল জায়গা বলে আমি এসেছি এবং এবার জিতবো। উপাধ্যায় সাহেবকে ফেয়ারওয়েল দেবো আমরা, চিন্তা নেই, ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করবো। শাসক দলের পক্ষ থেকে মনে হচ্ছে আমরা না চাইলে বিজেপি একটাও মিটিং এখানে করতে পারবে না। কদিন আগেই বক্তব্য দিয়েছেন অসিত সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি। নেই, সে অসিত সিং তো ওনার চেলা, সে কোথায় কোথায় মাল ঝেড়েছে আজকে আমি বলবো মিছিল থেকে, আমার মিটিং থেকে, কোন রাস্তার টাকাটা মেরে দিয়েছে সে খবর আছে। আমরাও তো চাইলে অনেক কিছু করতে পারি। অজিত সিং বুড়ো হলে ডাক্তার দেখাতে যাবেন, কোথায় যাবেন? কলকাতায় তো যাবেন না, সেখান থেকে আমরা তুলে নিতে পারি তো। কিন্তু বিজেপি ওসব করে না। বিজেপি জানে যে গণতান্ত্রিক পরিবেশ কিভাবে রক্ষা করতে হয়। বিহারে ভোট হলো দেখুন, আমরা বিপুল ভোটে জিতলাম, একজনও কংগ্রেস কর্মী বলতে পারবে না কাউকে কেউ টোন টিটকারি পর্যন্ত করেছে না। কেন করবে? তো গণতন্ত্র, মানুষ যাকে ভোট দেবে। বক্তব্য শুনছিলাম আমরা। এবার স্বাস্থ্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।